নমস্কার, নিউজ নয়ের পর্দা বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। আগরতলার নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি কর্মসূচির জেলা স্তরীয় জনসম্মেলন ও শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। কর্মসংস্থান ও জীবিকার সুযোগ সম্প্রসারণে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করা হয়। কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগ ভিবিজি রামজি প্রকল্পের অধীনে গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রকে আরো শক্তিশালী করতে সারা দেশে মনরেগার পরিবর্তে কার্যকর নতুন কর্মসূচির সূচনা হয়েছে। এই প্রকল্পের আওতায় গ্রামীণ শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করে ৩০০ টাকা করা হয়েছে এবং কাজের মেয়াদ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিনে উন্নীত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ত্রিপুরা রাজ্য, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে জেলা ভিত্তিক জনসম্মেলন ও লঞ্চিং প্রোগ্রামের আয়োজন করা হয়। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আয়োজিত হয় এই কর্মসূচির জেলা স্তরীয় জনসম্মেলন এবং উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি, স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা। এই কর্মসূচির মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের কর্মসংস্থান, স্বনির্ভরতা বৃদ্ধি এবং জীবিকার নতুন সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে সরকারের এই উদ্যোগ তুলে ধরা হয়। পাশাপাশি উপভোক্তাদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই ধরনের যে সমস্ত জিনিস বর্তমান সময়ে মানুষকে আত্মনির্ভর করতে গিয়ে, বিকশিত ভারত নির্মাণ করতে গিয়ে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোর উপরে জোর দেওয়া হয়েছে। বিবিজি রামজি কর্মসূচি এই আওতায় ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মানুষের কল্যাণে এক গুরুত্বপূর্ণ যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অধীনে ত্রিপুরা রাজ্যের মজুরির হার, এটাও আজ শুনলে আপনারা খুশি হবেন আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যেখানে 256 টাকা ছিল মজুরি আমাদের এই মনরেগাতে, এটাই আজকের থেকে শুরু হলো 300 টাকা। আমাদের যারা শ্রমিকরা রয়েছে তারা 300 টাকা করে পাবে এবং তাকে বাড়িয়ে আজকের থেকে সেটা কার্যকারী হবে। শুধু তাই নয়, কর্মসূচি কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনিক ব্যয়ও 6% থেকে বেড়িয়ে সেটাকে 9% করা হয়েছে। অর্থাৎ যারা এটাকে মনিটরিং করেন, যারা পরিচালনা করেন, যে দপ্তরের যেখানে আগে 6% ছিল সেটাকে বাড়িয়ে 9% করা হয়েছে। অর্থাৎ এটাকে ইমপ্লিমেন্ট করতে গিয়েও যেন আরও সহায়ক, আরও ভালোভাবে সেটাকে করা যায়, তার জন্য সেটা বাড়ানো হয়েছে। এছাড়াও অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত সরকার গ্রামীণ উন্নয়ন মন্ত্রক ত্রিপুরা রাজ্যের জন্য এই স্কিমের আওতায় 1041 কোটি 70 লক্ষ টাকা প্রথম ধাপে অন্তর্বর্তীকালীন আমাদের জন্য তহবিল বরাদ্দ করেছে। অর্থাৎ আজকের দিনে অনুষ্ঠানে বক্তারা আরো জানান, গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করা এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একইভাবে বৃহস্পতিবার গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে জেলা ভিত্তিক জনসম্মেলন কাম লঞ্চিং প্রোগ্রামের মাধ্যমে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা বিধানসভা স্পিকার রামপদ জমাতিয়া। উপস্থিত ছিলেন টিটিএডিসির শিক্ষা দপ্তরের ইএম চন্দ্রকুমার জমাতিয়া, কাকরাবন শালগড়া কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, করবুক কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, ওমপি কেন্দ্রের বিধায়ক পাঠান লাল জমাতিয়া সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় কি আবারও সক্রিয় হয়ে উঠেছে মাদক চক্র? একের পর এক রেল স্টেশনকে কি ব্যবহার করা হচ্ছে অবৈধ কফ সিরাপ পাচারের নিরাপদ করিডোর হিসেবে? জিরানিয়া রেল স্টেশনের পর এবার আগরতলার বাধারঘাট রেল স্টেশন থেকে উদ্ধার হয়েছে রহস্যজনক 81টি ড্রাম। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। সূত্রের দাবি, এই ড্রামগুলিতে রয়েছে 8 কোটি টাকারও বেশি মূল্যের নিষিদ্ধ কফ সিরাপ। প্রশ্ন উঠছে, এত বড় চালান কিভাবে রাজ্যে ঢুকলো?
আগরতলার বাধারঘাট রেল স্টেশনে কড়া নিরাপত্তার মধ্যে পড়ে রয়েছে রহস্যজনক 81টি ড্রাম। ড্রামগুলিকে ঘিরে পাহারায় রয়েছে আসাম রাইফেলস, পুলিশ এবং কাস্টমস বিভাগের আধিকারিকরা। সূত্রের দাবি, বহিরাজ্য থেকে রেলপথে আনা হয়েছে এই ড্রামগুলি এবং এর ভেতরে রয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ, যার বাজার মূল্য 8 কোটি টাকারও বেশি হতে পারে। যদিও এই তথ্য এখনো প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সবচেয়ে বড় প্রশ্ন, যদি এত বড় চালান সত্যি রাজ্যে পৌঁছে থাকে, তাহলে গোয়েন্দা নজরদারি কোথায় ছিল? কিভাবে রেলপথ ব্যবহার করে এমন বিপুল পরিমাণে অবৈধ সামগ্রী রাজ্যে প্রবেশ করলো? এর পেছনে কি কোনো বড় পাচারচক্র সক্রিয়? উল্লেখ্য, এর আগেও জিরানিয়া রেল স্টেশন থেকে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ উদ্ধারের ঘটনা সামনে এসেছিল। পরপর দুটি ঘটনায় স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা ও নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন রাজ্যবাসীর নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। এই রহস্যজনক ড্রামগুলি কার বা কাদের? এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, সেই উত্তরই এখন সবচেয়ে বড় প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বর্তমানে বিভিন্ন প্রকারের বৃক্ষরোপণে গুরুত্ব আরোপ করার পাশাপাশি পরিকল্পিত এবং বিজ্ঞানসম্মত চাষ আবাদের উপর গুরুত্ব নজরে পড়েছে। খানিকটা ব্যতিক্রমী এবং অবশ্যই দৃষ্টান্ত তৈরিকারী উদ্যোগ হিসেবে বিশালগড়ের কেন্দ্রীয় সংশোধনাগারের অব্যবহৃত জমিতে বিজ্ঞানসম্মত উন্নত প্রজাতির আম চাষের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব আজ সম্পন্ন হয়েছে। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। বড় বড় গাছ যেমন পরিবেশকে নির্মল রাখার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করে, ঠিক একই রকম ভাবে বিজ্ঞানসম্মত এবং পরিকল্পিত চাষাবাদ সমাজকে নতুন ভাবে পথ দেখাতে পারে। এরকমই দৃষ্টান্ত আমাদের সমাজে অনেক রয়েছে। তবে এবার বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারের বিভিন্ন অব্যবহৃত জমিতে পরিকল্পনা করে উন্নত প্রজাতির আম চাষ করার অভিনব উদ্যোগ গ্রহণ করল কারা দপ্তর। এই উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা লগ্নে আজ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ বিভিন্ন স্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। নিজের প্রতিক্রিয়ায় মন্ত্রী একদিকে যেমন এই বিশেষ উদ্যোগকে প্রশংসা করেছেন, ঠিক এর পাশাপাশি দাবি করেছেন এই সময়ের মধ্যে গোটা দেশে প্রধানমন্ত্রীর আহ্বানে বৃক্ষরোপণ সারা তৈরি করে চলেছে। নমস্কার, আজকে আমরা জেল ডিপার্টমেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ আমরা আজকে করেছি। মেন উদ্দেশ্য হচ্ছে, আপনারা সকলে অবগত রয়েছেন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উদ্যোগে সমগ্র ভারতবর্ষে এক পেড় মা কি নাম এই কর্মসূচির অঙ্গ হিসেবে প্রতিটি জায়গাতে বৃক্ষরোপণ চলছে সমগ্র ভারতবর্ষে। তারই অঙ্গ হিসেবে আজকে আমরা জেল ডিপার্টমেন্টেও প্রায় 200টির মতো উচ্চমানের হাইব্রিড প্রজাতির আমরা আম চারা আমরা রোপণ করেছি। একটাই লক্ষ্য, যে আমাদের পরিবেশকে যাতে ভারসাম্য রক্ষা করার সহযোগিতা করতে পারি, পাশাপাশি আমাদের জেলের যারা প্রিজনার যারা রয়েছেন তাদের যে শারীরিক এবং যে মানসিক সুস্থতা রাখা। পাশাপাশি আপনারা জানেন এই জেলের যে জায়গার কোনো একটা জেল প্রাঙ্গণে এইভাবে পরিকল্পিত চাষাবাদের উদ্যোগ অভিনব। নিশ্চিতভাবে এই উদ্যোগ একদিকে যেমন আগামীকে ইতিবাচক ভঙ্গিতে পথ দেখাবে, এর পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে, সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শিক্ষক স্বল্পতায় ধুঁকছে কমলপুর মহকুমার হরচন্দ্র গ্র্যান্ড ইন এইড দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। মহকুমার অন্যতম বনেদি স্কুল হিসেবে পরিচিত এই স্কুলে বর্তমানে শিক্ষক স্বল্পতায় ব্যাহত হচ্ছে, পঠন পাঠন ব্যাহত হচ্ছে। অভিযোগ, স্কুলে পর্যাপ্ত বিষয় শিক্ষক নেই। হাতে গোনা যে কয়েকজন শিক্ষক রয়েছেন তাদের একাংশ খুব শীঘ্রই চাকরি থেকে অবসরে চলে যাচ্ছেন। শিক্ষক স্বল্পতায় স্কুলে সঠিকভাবে পড়াশোনা চলছে না বলে চিন্তিত অভিভাবক মহলের একাংশ নিজেদের ছেলে মেয়েদের অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। অভিভাবকরা ক্ষেত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্কুলে অবিলম্বে শিক্ষক নিয়োগ করার দাবি তুলেছেন। দীর্ঘ 15 বছর ধরে হিস্ট্রি শিক্ষক নেই। তারপর এছাড়া আরও অনেক শিক্ষক আছে। একজন শিক্ষক 1 থেকে 2 মাস আছে, উনি রিটায়ারমেন্টে যাবেন।
আর বাংলা শিক্ষক, ইংলিশ শিক্ষক, ফিজিক্সের শিক্ষক নেই। রাজ্যে চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে 6 দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বা গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটি। সংগঠনের অভিযোগ, ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তের জেরে প্রসূতি মা সহ সাধারণ রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতির দ্রুত সমাধানে একাধিক দাবি জানিয়ে স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে সংগঠনটি। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ সংক্রান্ত সাম্প্রতিক সরকারি সিদ্ধান্তের পর রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগীদের, বিশেষ করে প্রসূতি মায়েদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তাদের অভিযোগ। এই পরিস্থিতির সমাধানে সংগঠিত স্বাস্থ্য দপ্তরের কাছে 6 দফা দাবি পেশ করে। দাবিগুলির মধ্যে রয়েছে হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা উন্নত না করে এই সিদ্ধান্ত কার্যকর না করা, ডাক্তারদের 8 ঘন্টার কর্ম ব্যবস্থা নিশ্চিত করা, চিকিৎসক এবং রোগীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে উদ্যোগ গ্রহণ, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসকদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসা, শিশুদের টিকাকরণ কর্মসূচি যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করা এবং প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নামে কর্পোরেট স্বাস্থ্য পরিষেবাকে সুবিধা না দিয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। এছাড়াও সোনোগ্রাফি, সিটি স্ক্যান ও এমআরআই এর মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবাগুলোর উপর আরও কঠোর নজরদারির দাবি জানানো হয়। কালে রাজ্য সরকারের একটি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরিষেবায় একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। রোগীরা হয়রানির শিকার হচ্ছেন। জীবিতে চূড়ান্ত ধরনের ব্যবস্থাপনায় যে ধরনের সঙ্গতি থাকা প্রয়োজন তা নেই। ফলে আমরা স্বাস্থ্য অধিকর্তার নিকট আমাদের 7 দফা দাবি আমরা তুলে ধরি। সংগঠনের আশা, সাধারণ মানুষের স্বার্থে স্বাস্থ্য দপ্তর তাদের দাবিগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আগরতলায় অনুষ্ঠান হলো এক সচেতনতামূলক অনুষ্ঠান। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট প্রশাসনিক ও জনপ্রতিনিধিরা। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অনুষ্ঠানে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হল সচেতনতামূলক অনুষ্ঠান। সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস এবং পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব পালনের গুরুত্ব আরোপ করা হয় এই অনুষ্ঠানে। যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। মন্ত্রী মাদক বিরোধী অভিযানে সরকারের ভূমিকাও স্পষ্ট করে দেন। আজকে যখন আমরা শুনি যে আগরতলা রেলওয়ে স্টেশনে মাদক ধরা পড়ছে বা বিভিন্ন জায়গাতে চোরাইবাড়িতে মাদক ধরা পড়ছে, এতে আমাদের মেনে নিতে হবে যে সরকার কাজ করছে বলেই ধরা পড়ছে। আজকে যদি এখানে আমরা কিছুক্ষণ আগে আমার বক্তা যিনি বলছিলেন যে আমরা চাইল্ড ম্যারেজ কমাতে চাই, চাইল্ড ম্যারেজ যেন আমাদের এখান থেকে মুক্ত হয়, চাইল্ড ম্যারেজ আমাদের এখানে যেন আমরা বন্ধ করতে পারি। আপনারা যদি দেখুন এই 2-3 বছরের ডাটাটা দেখবেন, প্রত্যেক বছর আমরা যদি 2024-এ দেখি আমাদের এখানে হয়তো শখানেক চাইল্ড ম্যারেজ বন্ধ হয়েছে, সেটা যদি এর পরের বছর এটা ডবল হয়েছে, এর পরের বছর ডবল হয়েছে। এর মানে কি? এর মানে হচ্ছে সরকার কাজ করছে, এর জন্যই আজকে এগুলো। অনুষ্ঠানের মাধ্যমে মাদক মুক্ত, সুস্থ এবং সচেতন সমাজ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
তথ্য প্রযুক্তির ব্যবহার করে অপহরণের পর গুজরাট থেকে 3 নাবালিকাকে উদ্ধার করল ত্রিপুরা পুলিশ। 15 বছর এবং 16 বছরের 3 নাবালিকাকে চাকরির লোভ দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সুদূর গুজরাটে। পরিবারের অভিযোগের পর তৎপর হয় ধলাই জেলা পুলিশ। মোবাইল লোকেশন ধরে গুজরাট পুলিশের সহযোগিতায় সফল অভিযান চালিয়ে নিরাপদে উদ্ধার করা হয়েছে 3 নাবালিকাকে। গ্রেফতার করা হয়েছে অপহরণ কাণ্ডে জড়িত অভিযুক্তকে। ধলাই জেলার গঙ্গানগর থানার নিয়ামজয় পাড়ার 3 নাবালিকাকে চাকরির প্রলোভন দেখিয়ে বহির্রাজ্যে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল একই এলাকার বাসিন্দা মুকেশ রিয়াংয়ের বিরুদ্ধে। অভিযোগ, জনজাতি 3 নাবালিকাকে বহির্রাজ্যে নিয়ে বিক্রি করার পরিকল্পনা ছিল। পরিবারের অভিযোগের ভিত্তিতে গঙ্গানগর থানায় মামলা দায়ের হওয়ার পরই তদন্তে নামে পুলিশ। মোবাইল ফোনের লোকেশন বিশ্লেষণ করে জানা যায় অভিযুক্ত আগরতলা থেকে কলকাতা হয়ে গুজরাটের আহমেদাবাদে পৌঁছেছে। এরপর গুজরাটের আমদা থানার পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান চালায় ধলাই জেলার পুলিশ। অভিযানে 3 নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত সহ মোট 4 জনকে আটক করা হয়। বর্তমানে সাব ইন্সপেক্টর স্বপন দেববর্মার নেতৃত্বে গঙ্গানগর থানার একটি পুলিশ দল গুজরাটে অবস্থান করছে। ধৃতদের ট্রানজিট রিমান্ডে ত্রিপুরায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে। ধলাই জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বণিক জানান, গুজরাট পুলিশ এবং ত্রিপুরা পুলিশের আন্তঃরাজ্য সমন্বয় এবং দ্রুত পদক্ষেপের ফলেই অল্প সময়ের মধ্যে 3 নাবালিকাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তো আমরা ওদের ছবিটা পাঠাতে বলি, ওরা পাঠিয়েছে। আমাদের মেয়েগুলোই ওই যে এপি ছিল ওর সঙ্গে। তো এখন আমরা এটা পরশু রাতে ছিল, তো কালকে সকালে আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি আমাদের স্টাফ আইও আর ওমেন কনস্টেবল, ম্যান কনস্টেবল সহকারে। কালকে সকালের ফ্লাইটে আমরা ওদেরকে কলকাতা পাঠাই। কলকাতা থেকে রাতের ট্রেনে ওরা এখন গুজরাট যাচ্ছে, কালকে সকালে পৌঁছে যাবে। পৌঁছার পর ওদেরকে কোর্টে প্রডিউস করে ট্রানজিট রিমান্ড নিয়ে ভিকটিমস আর আসামি সহকারে নিয়ে আসবে। স্যার কার মাধ্যমে গিয়েছিল এখান থেকে? এটা এখানে গঙ্গানগর পিএস এরিয়াতে একটা ছেলে আছে মুকেশ রিয়াং করে, আচ্ছা। তো সেই ইনভলভ, তো ফার্দার ইনভেস্টিগেশন। তবে এই ঘটনায় নাবালিকার পরিবারের ভূমিকা সহ অন্য কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ছড়িয়েছে। মৃতের পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার তার বাড়িতে পৌঁছায় কংগ্রেসের রাজ্য ও জেলা নেতৃত্ব। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যের চাকরির দাবিতে সরব হন তারা। খোয়াই জেলার পহরমোড়া কপালীপাড়ার এক বিদ্যুৎ শ্রমিক বিদ্যুতের এলটি और এসটি লাইনে কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃহস্পতিবার মৃত শ্রমিকের বাড়িতে যান কংগ্রেসের রাজ্য ও জেলা নেতৃত্ব। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন নেতারা। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের এসসি কমিটির চেয়ারম্যান নিরঞ্জন দাস, ওবিসি রাজ্য কমিটির চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, অসংগঠিত শ্রমিক সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল, জেলা কংগ্রেসের সম্পাদক সুজিত দেব, তিলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, বিদ্যুৎ লাইনে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অনেক ক্ষেত্রে যথাযথভাবে মানা হয় না। তাদের দাবি, শ্রমিকদের এর জন্য পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, মৃত শ্রমিকের পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার দাবিও জানানো হয়। বিপর্যয়, এর চেয়ে তো বড় বিপর্যয় তো আর হতে পারে না মানুষের জীবনে। আজকে তাদের এই পরিবারের প্রতি আমরা যাতে আমাদের দলের পক্ষ থেকে একটু সহানুভূতি বা একটু পাশে থাকি আমাদের দিক থেকে, এর জন্যই উনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন। আমরা পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রথমে প্রার্থনা করি ওনার এই অকাল মৃত্যু এবং ওনার আত্মার যাতে শান্তি হয়, ঈশ্বর যাতে এ ব্যবস্থা করেন। পাশাপাশি আমরা সরকারের কাছে, আজকে রাজনীতি নয়, আজকে বড় প্রশ্ন হচ্ছে এই পরিবারটা বেঁচে থাকা। অকাল প্রয়াণ একজন, ওনার স্ত্রী আছে, ওনার একটা মেয়ে সন্তান আছে, পাশাপাশি ওনার পরিবারের অন্যরা আছে। ওরা কি করে খাবে, কোথায় খাবে, ওদের জীবিকা কি করে
বাঁচবে, উনিই তো একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে করে ওনার যাতে উপযুক্ত একটা কর্মসংস্থানের মাধ্যমে ওনার পরিবারের কাউকে যাতে করে ওনার পরিবার। এদিকে স্থানীয় বাসিন্দারাও ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি তুলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।